মহা ব্রেকিং নিউজ। ভারত থেকে 50 কোটি ডলারের যে সামরিক লাইন অফ ক্রেডিট দেওয়া হয়েছিল সেটি থেকে সমরাস্ত্র ক্রয়ের ঘোষণা দিয়েছে বাংলাদেশ। বন্ধুরা, দীর্ঘ 5 থেকে 7 বছর ঘোরানোর পরে বাংলাদেশ এখন এই সমরাস্ত্র ক্রয়ের ডিক্লেয়ারেশন দিল। বাংলাদেশ কী কী সমরাস্ত্র ক্রয় করবে, বাংলাদেশ সামরিক বাহিনী তার একটা লিস্ট তৈরি করেছে। সেই শর্ট লিস্ট ধরে বাংলাদেশ তার সামরিক সমরাস্ত্র ক্রয় করবে বলে জানা যাচ্ছে। বন্ধুরা, তার পূর্বে আমি কয়েকটি কথা বলতে চাই। আজকের ভিডিওটি আমার এই বিষয় নিয়েই আপনাদের সামনে উপস্থাপন করা হবে। বাংলাদেশ এই দীর্ঘ সময় পর ভারতের সামরিক লাইন অফ ক্রেডিট ভিত্তিক যে সমরাস্ত্র ক্রয় করার সিদ্ধান্ত নিল সেটি বাংলাদেশের সামরিক বাহিনীর ক্ষেত্রে কৌশলগতভাবে কতটা গুরুত্বপূর্ণ, আসলেই এগুলো বাংলাদেশের সামরিক নিরাপত্তা বৃদ্ধিতে ভবিষ্যতে কোনো কাজ দেবে কিনা। বন্ধুরা, এই বিষয়গুলো আমি আপনাদের সামনে ডিটেলসলি একটু তুলে ধরার চেষ্টা করব, আর এ ব্যাপারে সিদ্ধান্তে আসবেন আপনারা। যেহেতু এটি রাষ্ট্রের একটি কৌশলগত ব্যাপার, তাই কৌশলগত ব্যাপারে রাষ্ট্রের সামরিক বিশেষজ্ঞগণই এ ব্যাপারে খুব ভালোভাবে বলতে পারবে। তবে কিছু বিষয় আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। শেষ পর্যন্ত আপনারা আমার সাথে থেকে বিষয়টি সম্পর্কে নিজেরাই মতামত দিতে পারবেন। বন্ধুরা, ভারত এই পর্যন্ত নিজেদের সেনাবাহিনী বা নিজেদের সামরিক বাহিনীর জন্য যতগুলো সমরাস্ত্র রেডি করেছে তার কোনোটি ত্রুটিমুক্ত নয়। নিজেদের সেনাবাহিনীর জন্য বা নিজেদের বিমান বাহিনীর জন্য অথবা নিজেদের নৌবাহিনীর জন্য যে কোনো ধরনের সমরাস্ত্র নির্মাণের পূর্বে বা তাদের ব্যবহারযোগ্য করে তোলার পূর্বে ভারতের অডিট সেকশন থেকে ছাড়পত্র নিতে হয়। ভারতের অভ্যন্তরীণ সরকারি অডিট বলেছে যে ভারত প্রথমবারের মতো তাদের যে লাইট কম্ব্যাট এয়ারক্রাফট উৎপাদন করেছে তাতে অনেকগুলো ত্রুটি রয়েছে। সেই ত্রুটিগুলো সম্পূর্ণরূপে রিপেয়ার না করা পর্যন্ত ভারত এই লাইট কম্ব্যাট এয়ারক্রাফটগুলো ব্যবহার করতে পারবে না। এমনকি হল তাদের নৌবাহিনীর জন্য যে ভ্যারিয়েন্টগুলো এই লাইট কম্ব্যাট এয়ারক্রাফটের নির্মাণ করেছিল সেগুলো নৌবাহিনীর জন্য অতিরিক্ত ভারী এবং পরবর্তীতে নৌবাহিনী এগুলো রিজেক্ট করে দেয়। নৌবাহিনী এই এয়ারক্রাফটগুলো রিজেক্ট করে দেওয়ার মাধ্যমে হিন্দুস্তান অ্যারোনটিক্যালস লিমিটেডকে আবারও প্রমাণ করাতে বাধ্য হয় যে তারা এখনও পর্যন্ত এই ধরনের বিমান উৎপাদনের জন্য প্রস্তুত নয়। বন্ধুরা, ভারত পরবর্তীতে বাংলাদেশকে টার্গেট করে এই যুদ্ধ বিমানগুলো বিক্রি করে দেওয়ার জন্য। বন্ধুরা, ভারত শুধু বাংলাদেশ নয়, শ্রীলঙ্কাকেও টার্গেট করে। তবে শ্রীলঙ্কা বিভিন্ন কায়দার পর এটিকে এড়িয়ে যেতে পারে। তবে বাংলাদেশ এটিকে এড়িয়ে যাওয়ার জন্য কোনো রাগ ডাক রাখেনি। সরাসরি বলে দেয় যে বাংলাদেশ যে ধরনের যুদ্ধবিমান চাচ্ছে হল সে ধরনের কোনো যুদ্ধবিমান নয়। তবে এর পূর্বে একটি ঘটনা ঘটে। বাংলাদেশের কাছে এই হল তেজাস বিক্রি করার জন্য ভারতের তরফ থেকে আরেকটি বড় ধরনের অফার দেওয়া হয়। সেটি হচ্ছে প্রায় 50 কোটি ডলারের একটি অফার বাংলাদেশকে দেওয়া হয় অন্য একটি সামরিক লাইন অফ ক্রেডিটের আওতায়। অর্থাৎ মোট বাংলাদেশকে অফার দেওয়া হয় 100 কোটি ডলারের, তার 50 কোটি ডলারই হয় এই হল তেজাস ক্রয় করার নিমিত্তে। বন্ধুরা, সামগ্রিক বিষয়গুলো বাংলাদেশ বিবেচনায় নিয়ে তারপরও ভারতকে সরাসরি বলে দেয় যে তারা হল তেজাসের মতো যুদ্ধ বিমান ক্রয় করার জন্য প্রস্তুত নয়। সুতরাং ভারত অন্য কোনো বাজার দেখতে পারে। বন্ধুরা, পরবর্তীতে ভারত শেষ পর্যায়ে গিয়ে উপলব্ধি করতে সমর্থ হয় যে বাংলাদেশের কাছে হল তেজাস বিক্রি করা যাবে না এবং বাংলাদেশ এটি কোনোভাবেই ক্রয় করবে না। তারপরও ভারত প্রচেষ্টা চালিয়ে যায় বাকি যে 50 কোটি ডলার ছিল সেটি সামরিক লাইন অফ ক্রেডিটের আওতায় বাংলাদেশের কাছে অন্য কোনো সামরিক সমরাস্ত্র বিক্রয় করার জন্য। আর এর পূর্বে বাংলাদেশকে 20টি ভারী মর্টার এবং কিছু কুত্তা, কয়েকটা ঘোড়া বাংলাদেশকে উপহার দিয়ে বাংলাদেশের মন গলানোর চেষ্টা করে। বন্ধুরা, সামরিকভাবে ভারত অত্যন্ত শক্তিশালী, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে কয়েকটি ব্যাপার এখানে উল্লেখযোগ্য। অর্থাৎ ভারতই পৃথিবীতে একমাত্র দেশ যারা এত পরিমাণ সমরাস্ত্র বিদেশ থেকে আমদানি করার পরও নিজেদের রপ্তানি শিল্প বা তাদের সামরিক শিল্প অত্যন্ত গৌণ। বন্ধুরা, ভারতের সামরিক শিল্প বিশ্বের অন্য এমন প্রভাবশালী দেশগুলোর সাথে কম্পিটেবল নয়। ভারত বর্তমানে সামরিক শিল্পে শিশুই বলা চলে। সুতরাং এই শিশুর কাছ থেকে বাংলাদেশ এখন 50 কোটি ডলারের মতো একটি বিগ অ্যামাউন্টের সমরাস্ত্র ক্রয় করবে। যেহেতু যে দেশটি তার নিজস্ব বাহিনীর জন্যই যুদ্ধই উপযুক্ত এবং যুগোপযোগী বা 21 শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম এমন ধরনের সমরাস্ত্র নির্মাণ করতে সক্ষম নয়, তারা কিভাবে বাংলাদেশের মতো একটি উদীয়মান সামরিক শক্তির দেশের কাছে 50 কোটি ডলারের সমরাস্ত্র বিক্রয় করবে। বন্ধুরা, বাংলাদেশ এখানে একটি চালাকি করেছে, আর সেই চালাকির মধ্যে অন্যতম হচ্ছে এই 50 কোটি ডলারের মধ্যে বাংলাদেশ ভারতের কাছ থেকে মূলত কৌশলগত কোনো সমরাস্ত্র কিনছে না। বিশেষ করে স্ট্র্যাটেজিক্যালি সমরাস্ত্র যেগুলো রয়েছে, যেমন যুদ্ধ বিমান, দূরপাল্লার কামান, সাবমেরিন। বন্ধুরা, এগুলো একটি দেশের জন্য কৌশলগত সমরাস্ত্র। বাংলাদেশ ভারতের নিকট থেকে এই কৌশলগত সমরাস্ত্রগুলো থেকে এড়িয়ে যাচ্ছে। সুতরাং এইটি বাংলাদেশের জন্য একটি ভালো সাইন বলা চলে। বন্ধুরা, ভারত মায়ানমারকে ব্যবহার করে বাংলাদেশের সাথে একটি কম্পিটিবল পরিস্থিতি সৃষ্টি করতে চেয়েছে।
বন্ধুরা, বাংলাদেশ যখন চীনের নিকট থেকে তাদের প্রথম সাবমেরিন ক্রয় করে, তখন বাংলাদেশকে কাউন্টার করার জন্য ভারত তাদের 600 বছরের পুরনো একটি কিলো ক্লাস সাবমেরিন বার্মাকে উপহার দেয়। বন্ধুরা, 600 বছর বললাম, আসলে এটি একটু ফান করে, আপনারা ফান হিসেবেই নিয়েন। যাই হোক, পরবর্তীতে এই কিলো ক্লাস সাবমেরিন মায়ানমার নদীতে ভাসিয়েছে। অবশ্য মায়ানমার বাংলাদেশকে আরেকটি দান দিয়ে দিয়েছে। এর মধ্যে মায়ানমার চীনের নিকট থেকেও একই ধরনের সাবমেরিন ক্রয় করার জন্য চুক্তি করেছে। সুতরাং বাংলাদেশের কৌশলগত অবস্থানটি থাকলো না। বাংলাদেশ যখন বুঝতে পারলো যে চীনও এখানে বাংলাদেশের সাথে খেলছে, অর্থাৎ রোহিঙ্গা সমস্যা নিয়ে বাংলাদেশের সাথে চীনও ডুইলিং করছে, বাংলাদেশ চীনের সমরাস্ত্র ক্রয়ের অন্যতম প্রথম একটি দেশ। বন্ধুরা, বাংলাদেশের মোট সামরিক সমরাস্ত্রের 75% চীন থেকে ক্রয় করা। কৌশলগতভাবে চীনের সামরিক অংশীদার হয়েও বাংলাদেশ যখন রোহিঙ্গা সমস্যা নিয়ে চীনের দ্বারস্থ হলো, তখন চীন মায়ানমারকে সমর্থন করলো। বাংলাদেশ পরবর্তীতে এই ব্যাপারটি মেনে নিতে পারেনি। তখন বাংলাদেশ চীনের উপরে একটি মৌন প্রতিশোধ নেওয়ার জন্য তারা তাদের সামরিক সমরাস্ত্রের অল্টারনেটিভ খোঁজ করা শুরু করলো। বন্ধুরা, বাংলাদেশ পেয়ে গেল দারুণ একটি দেশ। সেই দেশটির নাম হচ্ছে তুরস্ক। এই মুহূর্তে বাংলাদেশের বিভিন্ন ধরনের কৌশলগত সামরিক সমরাস্ত্র সরবরাহকারী অন্যতম দেশটির নাম হচ্ছে তুরস্ক। সুতরাং তুরস্কের খাতে যখন বাংলাদেশের কৌশলগত সামরিক সমরাস্ত্রের ডিলটি হয়ে গেল, তখনই চীনের টনক নড়ল যে বাংলাদেশ আস্তে আস্তে তাদের থেকে দূরে সরে যাচ্ছে। আর তখনই চীনের প্রতিরক্ষা মন্ত্রী বাংলাদেশের দিকে দৌড় দিল। বন্ধুরা, বাংলাদেশে আসার পরিকল্পনা ছিল তার আরও কয়েক মাস আগে, বিশেষ করে 6 থেকে 7 মাস আগে, কিন্তু বাংলাদেশ তখন তার সেই সফর প্রক্রিয়াটি অ্যাপ্রুভ করেনি। পরবর্তীতে বাংলাদেশ সবাই দেওয়ার পরে চীনের এই প্রতিরক্ষা মন্ত্রী বাংলাদেশে আসতে সমর্থ হন। এখন কথা হলো, যদি চীন বিপদের সময় মায়ানমারকে সাপোর্ট করে আর ভারতও বাংলাদেশের বিপদের সময় মায়ানমারকে সমর্থন করে, তাহলে চীন এবং ভারত বাংলাদেশের আসলে প্রকৃত বন্ধু নয়। বন্ধুরা, কৌশলগতভাবে বিভিন্ন ধরনের সম্পর্ক দুটি দেশের সাথে থাকতে পারে, সেটি বাণিজ্যিক হতে পারে, সামরিক হতে পারে। তবে বাংলাদেশের এক্ষেত্রে সতর্ক থাকতে হবে তার প্রকৃত বন্ধু কে। তবে আপনি কখনোই প্রতিবেশীদের এড়িয়ে যেতে পারবেন না। বন্ধুরা, বিভিন্ন প্রয়োজনে প্রতিবেশীদের আপনার প্রয়োজন হবে। সবকিছু পরিবর্তন করতে পারবেন, কিন্তু প্রতিবেশী আপনি পরিবর্তন করতে পারবেন না। আর সেই বিষয়গুলো বিবেচনায় নিয়ে বাংলাদেশ ভারতের সাথে একটি সুসম্পর্ক বজায় রাখার জন্য নীতিগত সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু কৌশলগত ব্যাপারগুলোতে বাংলাদেশ এখনো ঠিক আছে। বন্ধুরা, একটা ব্যাপার এখানে স্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশ তার কৌশলগত সামরিক সমরাস্ত্রগুলো এখন ডাইভার্ট করে চীন থেকেও ক্রয় করবে না। বাংলাদেশের কৌশলগত সামরিক সমরাস্ত্র এখন আসবে মূলত তুরস্ক থেকে, ব্রিটেন থেকে, ইটালি থেকে, স্পেন থেকে এবং ফ্রান্স থেকে। আর কয়েক বছরের মধ্যে যদি আমেরিকার সাথে বাংলাদেশের সামরিক সম্পর্কের প্যাটার্নটি এইভাবে ধাবিত হয়, তাহলে আপনারা নিশ্চিত থাকেন আমেরিকা থেকে বাংলাদেশে কৌশলগত সমরাস্ত্র আসলেও আসতে পারে। তবে বর্তমান যেহেতু নির্বাচনকালী সময়, তাই বিভিন্ন দেশের সাথে কৌশলগত সম্পর্কের প্যাটার্নটিও পরিবর্তন হবে। আর সেই পরিবর্তনের উপর ভিত্তি করে নতুন নতুন চুক্তি হয়তো আপনারা দেখতে পারেন। বন্ধুরা, আমেরিকার সাথে বাংলাদেশ জিসোমিয়া এবং আকসা স্বাক্ষর করবে এবং বাংলাদেশ এবং আমেরিকার তরফ থেকে এই ব্যাপারটি স্পষ্টভাবে ঘোষণা করা হয়েছে। এবং প্রাথমিক পর্যায়ে এই আকসা এবং জিসোমিয়া স্বাক্ষর করতে হলে 5টা ধাপ অতিক্রম করতে হয়। বাংলাদেশ এবং আমেরিকা ইতিমধ্যে তার 4টি ধাপ অতিক্রম করে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। জিসোমিয়া যদি আমেরিকার সাথে স্বাক্ষরিত হয়, তখন আমেরিকার নিকট থেকে এই বাংলাদেশের কৌশলগত সামরিক সমরাস্ত্র হিউজ পরিমাণে আসতে পারে। তবে এখানে বাংলাদেশের একটি শর্ত রয়েছে। সেই শর্তটি হলো, আমেরিকার কৌশলগত স্ট্র্যাটেজিক্যালি সমরাস্ত্রের দাম অনেক বেশি। বাংলাদেশ চিপ রেটে ভালো মানের সমরাস্ত্র ক্রয় করতে চায়, আর তার জন্য আদর্শ দেশটির নাম হলো তুরস্ক। সুতরাং তুরস্ক, ইউরোপের মধ্যে রয়েছে ফ্রান্স, ইটালি এবং স্পেন, আর আমেরিকার মধ্যে রয়েছে উত্তর আমেরিকায় বিশেষ করে আমেরিকা, এবং আর একটা দেশের থেকে বাংলাদেশ হয়তো নতুন ধরনের সমরাস্ত্র ক্রয় করলেও করতে পারে। সেই দেশটির নাম হচ্ছে সৌদি আরব। বন্ধুরা, সৌদি আরব ভাইয়ের হয়ে বাংলাদেশের কাছে অস্ত্র বিক্রি করতে পারে, কারণ সৌদি আরব ইউরোপে আমেরিকা থেকে কোটি কোটি ডলারের সমরাস্ত্র ক্রয় করছে। মহা ব্রেকিং নিউজ হলো, বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত বাংলাদেশকে কৌশলগত সামরিক পার্টনার হওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছে। বন্ধুরা, সৌদি আরবের কৌশলগত সামরিক পার্টনার হওয়ার জন্য অনেক দেশ তাতিয়ে রয়েছে, কিন্তু বাংলাদেশ এক্ষেত্রে চরম ভাগ্যবান। বাংলাদেশ এখন সেটি রিসিভ করবে কিনা সেটি বাংলাদেশের একান্ত পার্সোনাল ব্যাপার। এখন সৌদি আরবের সাথে বাংলাদেশের সামরিক সম্পর্ক বন্ধুরা আগের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে, ক্রমশ এটি বৃদ্ধি পাবে। আমার ব্যক্তিগত ধারণা, বাংলাদেশ সরকার এটি রিসিভ করার সম্ভাবনা 99.99%। সুতরাং সামরিক সক্ষমতার দিক দিয়ে মধ্যপ্রাচ্য এগিয়ে আসবে বাংলাদেশের সাথে তার সামরিক কোঅপারেশন বৃদ্ধি করার জন্য। এর পেছনে কয়েকটা কারণ রয়েছে, তা হচ্ছে প্রভাব বিস্তার।
বন্ধুরা, মুসলিম বিশ্বে বাংলাদেশের অবস্থান যথেষ্ট শক্তিশালী, আর মুসলিম বিশ্বের নেতারা চায় বাংলাদেশের সাথে যেন তার সামরিক এবং অন্যান্য অর্থনৈতিক বা কূটনৈতিক সম্পর্কটি ভালো থাকে। আর সেক্ষেত্রে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, আপনার ইরানের মতো দেশগুলো বাংলাদেশের সাথে এই মুহূর্তে সামরিক সম্পর্ক বৃদ্ধি করার ব্যাপারটি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করছে। বন্ধুরা, এই মধ্যপ্রাচ্যের দেশগুলোকে যদি বাংলাদেশ স্থান দিতে যায়, তাহলে ভারতের মতো দেশ এখানে তলিয়ে যাবে এবং হারিয়ে যাবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ভারতের সাথে যে চুক্তিটি হচ্ছে সেটি আসলে বাংলাদেশ মিলিটারির কৌশলগত কোনো ফ্যাক্টর না, এটি হচ্ছে ভারতকে খুশি রাখার জন্য হয়তো বাংলাদেশের সাথে সামরিক চুক্তিটি ভারত করতে চায়। তারা ভারত বলছে যে বাবা, একটা ব্র্যান্ডিং প্রয়োজন, তোরা একটু আমাদের সাথে চুক্তি টুক্তি কর, যাতে বিশ্বে আমি কিছু সমরাস্ত্র বিক্রয় করে বলতে পারি যে ভারত সারা বিশ্বে অস্ত্র রপ্তানি করছে। হয়তো সেই ব্র্যান্ডিংটুকু বাংলাদেশের কাছে তারা চায়, আর বাংলাদেশ সেটি প্রতিবেশী হিসেবে তাকে দিচ্ছে। বন্ধুরা, এখানে অন্যভাবে নেওয়ার কোনো কারণ নাই। আমি বাংলাদেশ এবং ভারতের সামরিক কৌশলগত ব্যাপারটি নিয়ে আরও কয়েকটি ভিডিও আনবো, আর সেই ভিডিওগুলো যদি আপনারা দেশে এবং বিদেশে অবস্থান করে পেতে চান, তাহলে অবশ্যই মহিউদ্দিন ব্লগ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপনাদের উদ্দেশ্যে আপলোড করব, আপনারা রিমাইন্ডার পেয়ে যাবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সকলেই।